শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। বাংলাদেশ উইন্ডিজ ম্যাচকে ঘিরে চট্টগ্রামে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট কালোবাজারির অভিযোগও তুলেছেন দর্শকরা। স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে বিক্ষোভও করতে দেখা গেছে তাদের। আমরা অনলাইনে টিকিট পাই না, টিকিট ২-৩ দিন আগে বন্ধ। টিকিট কিনে দিলে ২০০ টাকা ২০০০ টাকা, তো ২০০০ টিকিট ও ২০ টাকা টিকিট কেমনে পাইছে? সকাল থেকে আসছি কক্সবাজার থেকে, অনেক দূর থেকে। ২০০ টাকার টিকিট কিভাবে ২০০০ টাকা হয়? আর এখানে বাইরের লোকে কিভাবে টিকিট বিক্রি করে? একটা টিকিট ২০০০ টাকা, কত টিকিট পাই না, ২০০০ টাকা, ২০০০ টাকা, ২০০০। দর্শক, এই ম্যাচ কাভার করতে চট্টগ্রামে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান। যাচ্ছি তার কাছে। হাসিনুর, সব মিলিয়ে কেমন মনে হয়েছে এই একাদশ? ঠিক কত রানে বেঁধে ফেললে জয়ের সম্ভাবনা থাকবে? একাদশটা আমার মনে হয় এটা বাংলাদেশের বেস্ট পসিবল একাদশ। আমি যেভাবে গতকালকের প্রিভিউতে বা আমাদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের লাইভে জানিয়েছিলাম, যে ধরনের পরিবর্তনগুলো আমরা আশা করছিলাম, যে একাদশে আসলে লিটন দাস তো ফিরবেন, তিনি ক্যাপ্টেন, এবং তাহিদ হৃদয় লাস্ট টি-20 ম্যাচটা অসুস্থতার কারণে খেলেননি, তিনিও ফিরবেন, এবং তাকে জায়গা করে দিতে যেই দুজনের বাদ পড়াটা এক্সপেক্টেড ছিল, পারভেজ ইমন এবং জাকের আলী অনিক, এই দুজনই বাদ পড়েছে। অনেক যোগ্য ক্রিকেটার হিসেবে বাদ পড়েছে, তার ফর্মটা খারাপ যাচ্ছিল, তিনি বাদ পড়াটা ডিজার্ভ করেন। তবে পারভেজ ইমনের বিষয়টা আপনি এটা বলা যায় না যে তিনি অফ ফর্মের কারণে বাদ দিয়েছেন। তার এবং তানজিদ তামিমের ফর্মটা ইভেন, দুজনে অলমোস্ট মোটামুটি এক ইনিংসে ভালো খেলছেন, আবার 2 ইনিংসে ততটা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তবে টিম ম্যানেজমেন্টকে একজনকে পিক করার দরকার ছিল, এবং এটাও আমি কোয়াইট শিওর ছিলাম যে তারা তামিমকেই পিক করবেন। তার প্রতি আসলে আস্থা হয়তো বেশি টিম ম্যানেজমেন্টের, এই জন্য তাকে পিক করা হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে আসলে কত রান পর্যাপ্ত হতে পারে, খেলা আসলে আমি দেখার সুযোগ পাইনি এখনও, যতক্ষণ পর্যন্ত এসেছি তখনও জাতীয় সঙ্গীত হচ্ছিল, এবং আমার মনে হয় আমি খেলাটা দেখলে আরও 2-3 ওভার বুঝতে পারলে বোঝা যেত। তবে যে ধরনের কন্ডিশন, আমার মনে হয় 160 থেকে 180 রান মিনিমাম করতে হবে ফাইট করার জন্য বা জেতার জন্য। তবে এই উইকেটে কিন্তু এর চেয়েও বেশি রান হওয়া সম্ভব। এখন বলটা কিভাবে আচরণ করছে সেটা জরুরি। তবে আমার মনে হয় বাংলাদেশ টস হিরে যে আগে বোলিং করছে সেটা ভালোই হয়েছে, কেননা আমরা গত 2 দিন ডিউ ফ্যাক্টর একটা দেখেছি। সেকেন্ড ইনিংসে বোলিং করতে হলে বোলারদের একটা ডিউয়ের সাথে মোকাবেলার একটা সমস্যায় পড়তে হতো তাদের। সব মিলিয়ে বাংলাদেশ আমার মনে হয় এখন পর্যন্ত ফেভারেবল পজিশনে আছে এবং তাদের ম্যাচটা জেতা উচিত। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি। তাই দলীয় ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে আলোচনা চলছে। বিভেদ নয়, দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল জিয়া উদ্যানে। যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন জানান, বৃহৎ রাজনৈতিক জোট গঠনের চিন্তা করছে বিএনপি। জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্য মেধা নির্ভর বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি। যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে, যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। বিএনপির এই নেতা বলেন, আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার সাথে আলোচনা চলছে। বিভাজন ভুলে দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যুবদল। নয়াপল্টনের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আশা প্রকাশ করেন, জিয়াউর রহমানের কর্মের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব সৃষ্টিতে কাজ করবে যুবদল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই এবার আগে ভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আরফিন শাকিলের প্রতিবেদন। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা। রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের ১১৪টি সংসদীয় আসনের অন্তত ৩.৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে ২ ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনার মূল সারমর্ম। দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে এত বছর নির্বাচনের বাইরে ছিলাম, একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকেই প্রচারণা শুরু করেছে। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের বিপ্লবের কারণে জালেম পালাতে বাধ্য হয়েছে। আগামী দিনে কেউ এরকম করতে চাইলে, জামায়াতকে নিষিদ্ধ করতে চাইলে তাদের সাথেও একই হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। পুরানা পল্টনে এক মতবিনিময় সভায় অংশ নেন জামায়াতের নায়েবে আমির। জানান, জামায়াতের 5 দফা দাবি মেনে নিতে হবে, পিআরের বিরোধিতা করলে গণভোটের ব্যবস্থা করার পরামর্শ দেন। যারা মানুষের মতামতকে ভয় করে তারাই গণভোটকে ভয় করে বলে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির। ফ্যাসিস্টদের যে পরিণতি বাকিদের পরিণতিও এমন হওয়া উচিত বলে জানান তিনি। সভায় মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ সাজার দাবি জানান বক্তারা। জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকে এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, তাই স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে সারা দেশে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন। 300 সংসদীয় আসনে ভোট কেন্দ্র 42,761। আজ এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে কমিশন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র কার্যক্রম তুলে ধরেন সিনিয়র সচিব।
জানান কমিশন ইতিমধ্যে ভোট কেন্দ্র স্থাপন ও ভোট কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে। 300 আসনে মোট কেন্দ্র 42,761, ভোট কক্ষ 2,44,739, অস্থায়ী কক্ষ প্রায় 12,000। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় 3,000 জন। 22টা যে রাজনৈতিক দলের মনে করেছে যে বিবেচনা যোগ্য, তাদের বিষয়ে বাড়তি আরও কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি। এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। এ সময় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানান কমিশনের অনড় অবস্থানের কথাও। আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় না। এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে, এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। ইসি সচিব বলেন, আরপিও নিয়ে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি দলগুলোর মধ্যে। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে কমিশন। উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে, এখন বাকিটা কমিশন চিন্তা করবেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পাওয়াতে কোনো আইনি বাধা নেই, এই প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে জেলা এনসিপি সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। সার্জিস বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারে না। এছাড়া জুলাইয়ের হতাহতদের বিচার সহ এনসিপি সব দাবির সঙ্গে অন্য দলগুলো একমত হলে জোট রাজনীতি করতে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন এই নেতা। এর আগে আগামী নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে পুলিশ হেডকোয়ার্টারের হল অব রাইট সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতা দিয়েও প্রতিষ্ঠিত হয়। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনী মাঠে পুলিশ কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। ফ্যাসিস্টদের অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়ানোর নির্দেশ দেওয়া হয় এই সভায়। উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে জানানো হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, এমন ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান আছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কিছু মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভ্রান্তি সৃষ্টি হয় এই বিবৃতি বলে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার এইচডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস বাংলাদেশি কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে 2027 সালে 6000 ও 2028 সালে 18000 কর্মী নিয়োগ করা হবে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় 2টি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এনবিসিসি প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র 2টি পরিদর্শন করেছেন। আইসক্রিম খাওয়ার আবদারি কাল হলো মোসার। গত বছরের 19 জুলাই দাদির সঙ্গে আইসক্রিম কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয় 5 বছরের শিশু বাসিত খান মোসা।
মারা যান দাদি মায়া ইসলাম। রামপুরায় হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে এসব জানান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। আইসক্রিমের বায়না নিয়ে বাবা মোস্তাফিজ দাদি মায়া ইসলামের হাত ধরে বাসার নিচে নেমেছিল 5 বছরের বাসিত খান মুসা। ঠিক তখনই পুলিশের গুলি, মুসার মাথা ভেদ করে গুলি লাগে দাদির পেটে। আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দাদি মায়া ইসলাম। মুসা বেঁচে গেলেও হারিয়েছে তার স্বাভাবিক জীবন। এখন আর কথা বলতে পারে না, নিজের পায়ে হেঁটে চলার ক্ষমতাও নেই। শিশুটির ডান পাশ সম্পূর্ণ অবশ। 2 দফায় সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হলেও পুরোপুরি সুস্থ হয়নি সে। মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যেহেতু ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। সোমবার রামপুরায় গুলি করে 2 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন মোস্তাফিজুর রহমান। আদালতে তিনি বলেন, যারা তার মা ও সন্তানকে এমন পরিণতির মুখে ফেলেছে তাদের বিচার চান তিনি। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্টে পুলিশের নির্বিচার গুলিতে তখন ঘরেও নিরাপদ ছিল না কেউ। বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে। বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির 6 তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। ছেলেটি চিকিৎসা শেষে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানির প্রথম দিনে রাষ্ট্রপক্ষ অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করে। এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি হবে মঙ্গলবার। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 97 দিন চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরল উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদ নেওয়াজ। 36 বার অপারেশন হয়েছে তার। সোমবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন। বলেন, 21 জুলাই মর্মান্তিক দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয়। ওই দিন উদ্ধারের পর সিএমএইচ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরদিন 45% পোড়া দেহ নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। এর মধ্যে সে আইসিইউতে ছিল 22 দিন, এইচডিইউতে ছিল 35 দিন এবং আইসোলেটেড কেবিনে ছিল 40 দিন। লাইফ সাপোর্টে আছে, তাকে কুকুর করে শুয়ে রেখে চিকিৎসা করাটা খুব কঠিন। এই কাজে বিশেষ করে আমরা আমাদের এই পুরো হাসপাতালে প্রথম নাবিককে দিয়ে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আমার প্যারেন্টস এবং ফ্যামিলি যে সাপোর্টটা আসলে আমাদেরকে দিয়েছে, এটা কিন্তু মানে এইরকম সাপোর্ট না পেলে আমরা জানি না যে ওর একটা কোন দিকে যাবে। জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় 1 জন করে, খুলনায় 2 জন, সিলেটে 39 জন, ঢাকা মহানগরে 12 জন, ঢাকা জেলায় 25 জন এবং কুড়িগ্রামে 18 জন রয়েছেন। এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও 251 জন। তাদের মধ্যে ঢাকা জেলায় 87 জন, ঢাকা মহানগরে 118 জন, কুষ্টিয়ায় 24 জন, চাঁপাইনবাবগঞ্জে 8 জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে 2 জন করে, কক্সবাজারে 5 জন, ঠাকুরগাঁয়ে 3 জন এবং কিশোরগঞ্জের 1 জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ। একদিন পর স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 11টায় চালু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নে জনমনে এখনও নানা দুশ্চিন্তা। ছিল যাত্রী দুর্ভোগের অভিযোগ। রোববার রাজধানীর মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খসে মাথায় পড়লে প্রাণ যায় পথচারী আবুল কালাম আজাদের। শুরু হয় মেরামত, বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। দুপুর 3টায় চালু হয় আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত। বন্ধ হয়ে থাকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল।
সোমবার সকালেও চালু হয়নি ওই অংশের মেট্রো চলাচল। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা, রাস্তায় লেগে যায় যানজট। প্রায় 23 ঘন্টা বন্ধ রাখার পর ডিএমটিসিএল জানায় সকাল 11টায় পুরোপুরি চালু হবে মেট্রো সেবা। বাড়তে থাকে যাত্রীদের ভিড়। যাত্রীদের বেশিরভাগের চোখে মুখে ছিল উৎকণ্ঠা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় তারা। মেট্রো হচ্ছে মানুষের জনগণের যে একটা নিরাপত্তা, সেটা কিন্তু পাচ্ছে না। কারণ বেয়ারিং এর প্লেট ভেঙে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে? ফার্মগেটে প্রতিদিন এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে, সবার মনের মধ্যে আতঙ্ক। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফার্মগেট থেকে রিক্সা নিয়ে আজকে এই পর্যন্ত এসেছি, আবু হেঁটে হেঁটে এসেছি। এখন আর কি দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, যে যাওয়া যায় কিনা। হাইটেক প্রকল্প হলেও নিরাপত্তা প্রোটোকল যদি সময় মতো আপডেট না থাকে আরও দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা যাত্রীদের। আমরা কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি, এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে। সরকারের উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো, ওগুলো কি পজিশনে আছে, কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল। এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত। এদিকে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। চেয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত আর ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা। রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি, এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। হাইকোর্টের এই রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিক নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী জানান, বিগত সময়ে মেট্রো রেল ও ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার চিত্রও আদালতে উপস্থাপন করা হবে। এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার ক্ষেত্রে। রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি, এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলা জনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তারা। পরে ইউজিসির মধ্যস্থতায় হামলার সময় ধরা পড়া 11 জনকে ছেড়ে দেয় সিটি ইউনিভার্সিটি। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল, যে কি তারা মানে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি মানে থুতু মানে হ্যাডম দেখাইতে, এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে দুটি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। ঘটে লুটপাটের ঘটনাও। স্যারদের যত ল্যাপটপ ছিল, তারপর আরো মূল্যবান যত জিনিস ছিল সব নিয়ে গেছে তারা।
এ ঘটনায় আহত 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ওরা হচ্ছে গিয়ে ছাত্রদের পজিশন দেখছে যে কে কোথায় আছে, ওটা দেখার পর ওরা একবারে সবাই হঠাৎ করে আক্রমণ করে। ওরা প্রথমে হচ্ছে মূল ফটকের দিকে যায়, তারপরে হচ্ছে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে ওরা হচ্ছে ওখানে হামলা করে। এদিকে রাতভর সংঘর্ষে বিকেল গড়িয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই আলোচনা করছে। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী, এখন আমাদের মানে আবাসিক যে হল রয়েছে, আশেপাশের মেস রয়েছে, এখন কোন ছাত্র কিভাবে কোন জায়গা থেকে এসেছে এতগুলো ছাত্র আসলে কন্ট্রোল করা আমরাও যে চেষ্টা করি নাই তা না। এদিকে সিটি ইউনিভার্সিটির ভিসি জানান, বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালানোদের মধ্যে 11 জনকে আটকে রেখেছিল শিক্ষার্থীরাই। আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই বলবো, যদি এটা পরিকল্পিত না হবে তার এই শর্ট পসিবল টাইমে কিন্তু পেট্রোল বোমা বলেন, দাহ্য পদার্থ বলেন, এই ধরনের টুল এগুলো কিন্তু ম্যানেজ করা ডিফিকাল্ট। এছাড়াও গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। আল আমিনা কহন, যমুনা নিউজ, বিরুলিয়া সাভার, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 269 জনে। এ সময় নতুন করে আরও 983 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই বছরে মোট ভর্তি 66,423 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত 6 জনের মধ্যে 5 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশনের আর 1 জন বরিশাল বিভাগের। ঢাকার 2 সিটি কর্পোরেশনে মৃত 5 জনের মধ্যে 4 জনই উত্তর সিটি কর্পোরেশনের, 1 জন দক্ষিণের। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় ছাড়পত্র পেয়েছেন 970 জন, আর এই বছরে মোট ছাড়পত্র পেয়েছেন 63,414 জন। পারেনি উদ্ধারকর্মীরা, পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মিরপুর ট্র্যাজেডির 12 দিন পর নিজের মেয়ের দেহাবশেষ খুঁজে বের করলেন এক বাবা। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে আরও সময় লাগবে। সন্তানহারা বাবা জিজ্ঞাসা, মেয়ের এই অকালে চলে যাওয়ার দায় কার? 17 জনের ঘটনার মধ্যে 16 জন দাবিদার পাইছে, কিন্তু আমি 17 জন দাবিদার আমারটা কেন পাইতাম না? এটা আমি বিচার চাই জনগণের কাছে, সরকারের কাছে। মিরপুর রূপনগর অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ থেকে হারানো স্বজনদের দেহাবশেষ সবাই খুঁজে পেলেও মেয়েকে পাচ্ছিলেন না সুলতান। উদ্ধার অভিযান সমাপ্ত করে চলে যায় ফায়ার সার্ভিস। কেটে যায় 12টি দিন। উদ্ধার 16 মরদেহ থেকে জামাইয়ের লাশ বুঝে পেলেও তখনও মিলছিল না তার মেয়ে মার্জিয়া সুলতানার কোনো হদিস। আমার মেয়ে তো না যায় থাকে মেডিকেলে, তো অবশ্যই আমার মায়ের ছিপা ছাপাত আছে। পুলিশে আমার কথা সতর্ক করে না, এবং আমি গেলে আমার বলে পাগল, আমি বলে পাগল। সবাই আশা ছাড়লেও মানে না বাবার মন। বারবার ছুটে যান ঘটনাস্থলে মেয়ের খোঁজে, ঢুকতে চান ভবনের ভেতরে। প্রতিবারই ঝুঁকির কথা বলে ফিরিয়ে দেয় পুলিশ। শেষমেশ মানবিক বিবেচনায় রোববার অনুমতি মেলে ওই ভবনে ঢোকার। মেয়েকে খুঁজতে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনটির ভেতরে প্রবেশ করেন মার্জিয়ার বাবা। সাথে ছিল মামা, ভাই। রোমহর্ষক পরিবেশ দেখে আটকে ওঠেন তারা। হঠাৎ ভবনের 3য় তলায় কাপড়ের অংশ দেখে হতবিহ্বল হয়ে পড়েন। এই কাপড় তাদের খুব পরিচিত মার্জিয়ার। যদি তোমরা মারা যাও তে রিস্কে নিয়ে নিব, আমরা কইছি আমরা দরকার কাগজে কলমে রেখে দিয়ে আমরা 7 জন মানুষ ঢুকবো। মারা গেল আমরা, থাকলো আমরা, কিন্তু আমরা রাত চাই। অফিসের মধ্যে যে টেবিলের নিচে যে গেঞ্জি আছে না, গেঞ্জির ভিতরে রোলের ভিতরে পাওয়া গেছে লাশটা। একটা হাত পয়সা গেছে গা। আমার বোনটা কিন্তু ওই জায়গায় আগুনে পুড়ে মারা যায় নাই, আমার বোন জীবিত ছিল। লাশ দেখলে বোঝা যায়। ফায়ার সার্ভিসের হন্দিত আছে, কিন্তু না, তারা খালি কয় কি তা যে আমরা বিজি, এখন নাই থাকতাম না, আমরা বেজাল আছি। পরে এসপি সাহেব বলছে যে আপনারা কি সাহস পান, আপনারা ব্যাক করতে পারবেন? আমরা বলছি হ, আমরা পারবো। আপনি ব্যাগ আনেন, আমরা ব্যাগ করে আমরাই উদ্ধার করে নিয়ে যাব। কথা ঠিক আছে। রোববার রাতেই মার্জিয়ার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। সোমবার ফের মেয়ের লাশের জন্য মর্গের বারান্দায় ছুটতে দেখা যায় বাবা সুলতানকে। এখনো শেষ হয়নি তার অপেক্ষা। পুলিশ বলছে, ডিএনএ শনাক্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দিতে সময় লাগবে আরও কিছুদিন। যেহেতু তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে। 10-15 দিন লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। নিজেই মেয়ের মরদেহ খুঁজে পেলেও তা বুঝে না পেয়ে মুষড়ে পড়েছেন সুলতান।
তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্পদ বিবরণী দাখিল না করায় সোমবার এই মামলা করেছে সংস্থাটি। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। আমাদের দৃষ্টিতে ওই আন্দোলনের মধ্যে অশান্তি সৃষ্টিকারী অনেকে ঢুকেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় চরিত্র। অন্য কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকে যুক্ত হয়েছে এবং পট পরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিশ। আত্মগোপনে থেকে সম্পদ হিসাব দাখিল না করায় নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলছে। প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে নন সাবমিশনের একটি মামলার অনুমোদন হয়েছে। আর অন্যদিকে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছিল, অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক ডক্টর রফিকুল ইসলাম মন্ডল সহ ৪৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলার অনুমোদন দিয়েছে। এদিন দুদকের আবেদনে সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব AKMG কিবরিয়া মজুমদারের ৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকার পতনের অন্যতম কারণ দুর্নীতি, এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। সকালে চুয়াডাঙ্গার ডিসি সাহিত্য মঞ্চে দুদকের গণশুনানি অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, এক ধরনের রাজনীতিবিদদের দ্বারা দুর্নীতির উৎস হচ্ছে, তাদের হাতেই লালিত হয় দুর্নীতিবাজরা। বিগত সরকারের এমপি মন্ত্রীরা যারা দুদকের আসামি, তারা কোন দেশে আছে তা অজানা নয় বলে উল্লেখ করেন তিনি। চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য সহ অবৈধ টাকার লেনদেন বেড়ে যায়, এজন্য সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। বিনিয়োগের বাধা আমলাতন্ত্র, এমনটা মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, অর্থনীতিতে গতি ফেরাতে নতুন মডেল দরকার। ১.৫ দশকে সবার জন্য অর্থনীতি ছিল না, সবকিছু নিয়ন্ত্রণ করেছে একটি গোষ্ঠী। উদ্যোক্তারা বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া কর্মসংস্থান সৃষ্টি হবে না। ব্যবসা বাণিজ্যে তৈরি হয়েছে স্থবিরতা, আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। কর্মসংস্থান নিশ্চিত না হওয়ায় তৈরি হচ্ছে হতাশা, উচ্চ মূল্যস্ফীতিতে কঠিন সময়ে সাধারণ মানুষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। সোমবার রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে অর্থনীতির সার্বিক দিক। বলা হয়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা দূর করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না। যে আমাদের এক্সপোর্ট যে ডাইভার্সিফিকেশন এটা করতে হবে, এতে আমাদের ইকোনমিক কমপ্লেক্সিটি আরো বাড়বে, যাতে করে গ্লোবাল হিটউইন্ডের জন্য আমরা বেশি ভালনারেবল না হই। প্রতিটা ক্ষেত্রে আমরা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। বাংলাদেশ 54 years on from its independence does not have a national investment policy. একক জ্বালানি নির্ভরতায় বিপদ বাড়ছে। গ্যাস ও কয়লা ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগের যে অর্থ দরকার তা দেয়া হচ্ছে না। শিল্পনীতির সঙ্গে বিনিয়োগ নীতির সমন্বয় দরকার। ১.৫ দশকে দেশের প্রবৃদ্ধি হলেও হয়নি কর্মসংস্থান। যেখানে যাবেন দেখবেন হিউজ লেভেলের কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি গিয়ে ওই সমস্ত ব্যবসায়ীরা আসলে কি কর দিচ্ছেন? গত 15 বছরে $30 বিলিয়ন খরচ হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে, কারণ সেখানে সবচেয়ে বেশি টাকা লুটপাটের সুযোগ ছিল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসিটা একটা ক্লোজার সিনক্রোনাইজেশন দরকার। আমলাতন্ত্রের ক্ষমতা নিয়ন্ত্রণের তাগিদ দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এনবিআর পৃথক হলেও সুফল মিলবে না, কারণ সেখানে এখনো আছে আমলা নির্ভরতা। ব্যবসা বিনিয়োগে গতি ফেরাতে নতুন বিজনেস মডেল দরকার। যে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন, হাউ ডু ইউ ডু দ্যাট? আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। এনবিআর এর যে 2 ভাগ করছে না, এখন কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না, কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা
ওখানেও ব্যুরোক্রেটরা। একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বন্ধের তাগিদ দেন বিএনপির নেতা। বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে আর্থিক খাত শক্তিশালী হবে না। ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন চান, ওয়াচডগ চান, মনিটরিং চান। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, নট অটোনমি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজারকে সক্ষম করারও তাগিদ দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। স্টক মার্কেট ফিনিশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান। এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি। একই সাথে বাংলাদেশের সাথে আকাশ ও নৌপথে যোগাযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। আঞ্চলিক বাণিজ্য জোরদার করার জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ। সকালে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় এসব প্রসঙ্গ উঠে আসে। প্রায় 20 বছর পর এই সভার আয়োজন হলো ঢাকায়। দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য 2 দশক পর আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ ও পাকিস্তান। রাজধানীর এনইসি মিলনায়তনে বাংলাদেশের 15 এবং পাকিস্তানের 14 সদস্যের প্রতিনিধি দল যৌথ অর্থনৈতিক কমিশন জেএসি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, কৃষি, তথ্য প্রযুক্তি সেবা, হালাল খাদ্য সহ বেশ কিছু খাতে বাণিজ্য বৃদ্ধিতে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। আঞ্চলিক জোট সার্ককে কার্যকর করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে। সার্কটা এখনো উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি, এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশের পাট পণ্য, ওষুধ ও কৃষি পণ্য আমদানি করার সুযোগ আছে। পাশাপাশি নৌ ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান। বলেন, বাণিজ্যের পরিধি বাড়লে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত হবে। দুই দেশই এক বিষয়ে একমত যে এতদিনের সম্পর্কের পরও বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যের পরিধি $1 বিলিয়ন ছাড়িয়ে যায়নি। পাট আমাদের আমদানির অন্যতম পণ্য থাকবে। এর পাশাপাশি আরও কিছু কৃষি পণ্য নেওয়া যায় কিনা সেটি নিয়ে ভাবা হয়েছে। বাংলাদেশের ওষুধ আমদানি নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান। এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা নিয়েও আজ আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশের বিএসটিআই এবং পাকিস্তানের পিএইচ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মুখ এবং ত্বকের চিকিৎসার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রবিবার যাত্রা শুরু করল ডেন্টাস্থা। উদ্বোধন করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ডক্টর কবির আহমেদ রিয়াজ। রাজধানীর গুলশান 1-এ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি, শাহনাজ সুমি, অভিনেতা শাহিদ শাহরিয়ার ওয়াজ, নিলয় আলমগীর সহ অনেকে। স্বত্বাধিকারীদের মতে মুখ, দাঁত, ত্বক এবং চুলের চিকিৎসার জন্য একই ছাদের নিচে ডেন্টাস্থা বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে। ডেন্টাস্থা অত্যাধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে দাঁত ও মুখের চিকিৎসা সেবা প্রদান করার কথা জানিয়েছে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।